স্বাগত জানাচ্ছি আজকের হাতে পাওয়া সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। পেহেলগাম হামলার জেরে ভারতের আকাশসীমা পাকিস্তানের বিমানের জন্য বন্ধ। জম্মু ও কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার প্রতিক্রিয়ায় ভারত কঠোর পদক্ষেপ নিয়েছে। দেশটি পাকিস্তানের জন্য তাদের আকাশসীমা বন্ধ ঘোষণা করেছে। এর ফলে পাকিস্তান নিবন্ধিত, পরিচালিত বা দেশটির ভাড়া করা কোনো বাণিজ্যিক বা সামরিক বিমান এখন থেকে ভারতের আকাশসীমায় প্রবেশ করতে পারবে না। নয়াদিল্লি এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর করেছে এবং আগামী 23 মে পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে। পরিস্থিতির ওপর নজর রেখে এই নিষেধাজ্ঞার মেয়াদ পরিবর্তনও করা হতে পারে। এই পদক্ষেপটি তাৎপর্যপূর্ণ কারণ এটি পাকিস্তানের ভারতীয় বিমান সংস্থাগুলোর জন্য তাদের আকাশসীমা বন্ধ করার সিদ্ধান্তের 6 দিন পর নেওয়া হল। ভারত পেহেলগামের নৃশংস হামলার জন্য পাকিস্তানকে পরোক্ষভাবে দায়ী করে আসছে, যা দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে। পাকিস্তানের তথ্যমন্ত্রী অবশ্য পাল্টা দাবি করেছেন যে তাদের কাছে খবর রয়েছে ভারত আগামী 24 থেকে 36 ঘণ্টার মধ্যে পাকিস্তানে হামলা চালাতে পারে। ইসলামাবাদও হুঁশিয়ারি দিয়েছে যে ভারত কোনো আগ্রাসন দেখালে তারা তার সমুচিত জবাব দেবে। পেহেলগামের হামলার পর ভারত ইতিমধ্যেই পাকিস্তানের বিরুদ্ধে একগুচ্ছ ব্যবস্থা নিয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হল সিন্ধু জলবণ্টন চুক্তি স্থগিত করা, ওয়াঘা আটারি সীমান্ত বন্ধ করে দেওয়া, ভিসা সুবিধা প্রত্যাহার করা এবং কূটনৈতিক সম্পর্ক সীমিত করা। ভারতীয় সেনাবাহিনী আরও জানিয়েছে যে জম্মু ও কাশ্মীরের পারগওয়াল সেক্টরে আন্তর্জাতিক সীমান্ত জুড়ে পাকিস্তানের দিক থেকে ভারী গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এই ক্রমবর্ধমান উত্তেজনা দক্ষিণ এশিয়ার আঞ্চলিক শান্তির জন্য একটি বড় হুমকি হিসেবে দেখা দিয়েছে। উভয় দেশের মধ্যে বাগযুদ্ধ এবং পাল্টাপাল্টি পদক্ষেপ পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। জেরুজালেমে বিশাল অগ্নিকাণ্ড, আন্তর্জাতিক সাহায্য চেয়েছে ইসরায়েল। জেরুজালেমে একটি বিশাল অগ্নিকাণ্ড ঘটেছে, যা ইসরায়েলের ইতিহাসে বৃহত্তম প্রাকৃতিক আগুন হিসেবে ধরা হচ্ছে। বুধবার 30 এপ্রিল 2025 তারিখে আগুন লাগে এবং দ্রুত এটি ছড়িয়ে পড়ে। শহরের আশেপাশে এর প্রভাব পড়েছে এবং প্রধান সড়কগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। জেরুজালেম ফায়ার অ্যান্ড রেস্কিউ সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করছে। ডিভিশনাল কমান্ডার সুমিলিক ফ্রায়েডম্যান জানান, আগুন নেভানোর কাজ দীর্ঘ হবে এবং আগুন এখনও নিয়ন্ত্রণে আনা যায়নি। ধারণা করা হচ্ছে বাতাসের গতিবেগ ঘণ্টায় 90 থেকে 100 কিলোমিটার পর্যন্ত থাকবে, যা পরিস্থিতি আরও খারাপ করে তুলবে। আগুনের কারণ এখনও জানা যায়নি, তবে অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিনবেট আগুন লাগানোর সম্ভাবনা খতিয়ে দেখছে। আগুনের তীব্রতা বাড়ার সাথে সাথে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় গ্রিস, সাইপ্রাস, ক্রোয়েশিয়া, ইতালি ও বুলগেরিয়ার কাছে সাহায্য চেয়েছে। গ্রিস ও ইতালি ইতিমধ্যে আগুন নেভানোর বিমান পাঠিয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনীকে ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য নির্দেশ দেওয়া হয়েছে এবং ফিলিস্তিনি কর্তৃপক্ষ তাদের ফায়ার ক্রুদের পক্ষ থেকে সহায়তার প্রস্তাব দিয়েছে। তেল আবিব ও জেরুজালেমের প্রধান সড়ক হাইওয়ে 1-এ আগুন ছড়িয়ে পড়লে চালকরা তাদের গাড়ি ফেলে পালিয়ে যায়। ফায়ার অ্যান্ড রেস্কিউ সার্ভিস জানায় তারা হাইওয়ে থেকে 9 জনকে উদ্ধার করেছে এবং আগুনে 4টি গাড়ি সম্পূর্ণভাবে পুড়ে গেছে। ত্রাণবাহী জাহাজে ইসরায়েলি হামলা, নিহত 6। গাজা উপকূলে আন্তর্জাতিক ত্রাণ কর্মীদের বহনকারী একটি জাহাজে ইসরায়েলি হামলায় অন্তত 6 জন নিহত হয়েছেন। মঙ্গলবার 29 এপ্রিল 2025 তারিখে এই ঘটনা ঘটে। নিহতদের মধ্যে বিভিন্ন দেশের নাগরিক রয়েছেন বলে জানা গেছে। ফ্রি গাজা মুভমেন্ট নামক একটি আন্তর্জাতিক সংস্থা এই ত্রাণ জাহাজটি পাঠিয়েছিল। সংস্থাটি জানিয়েছে জাহাজটি খাদ্য ও ঔষধ নিয়ে গাজার উদ্দেশ্যে যাচ্ছিল। ইসরায়েলি নৌবাহিনী আন্তর্জাতিক জলসীমায় জাহাজটিকে বাধা দেয় এবং এরপর হামলা চালায়। এই ঘটনায় বিশ্বজুড়ে তীব্র নিন্দা ও সমালোচনার ঝড় উঠেছে। বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ও রাষ্ট্র এই হামলার তীব্র প্রতিবাদ জানিয়েছে এবং নিরপেক্ষ তদন্তের দাবি করেছে। জাতিসংঘের পক্ষ থেকেও এই ঘটনার নিন্দা জানানো হয়েছে এবং অবিলম্বে গাজায় মানবিক সাহায্য পৌঁছানোর জন্য ইসরায়েলের প্রতি আহ্বান জানানো হয়েছে। ইসরায়েলি কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি, তবে আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত খবরে জানা যায় ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে যে জাহাজটি তাদের নিরাপত্তা হুমকির সৃষ্টি করছিল। এই হামলার ফলে গাজার পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। দীর্ঘদিন ধরে ইসরায়েলের অবরোধের কারণে এমনিতেই সেখানকার মানুষ চরম মানবিক সংকটের মধ্যে রয়েছে। ত্রাণবাহী জাহাজে হামলার ঘটনা সেই সংকট আরও বাড়াবে বলে আশঙ্কা করা হচ্ছে।
মার্কিন বিশ্ববিদ্যালয়ে ফের বিক্ষোভ, গ্রেফতার বহু। গাজা যুদ্ধের প্রতিবাদে ফের উত্তপ্ত হয়ে উঠেছে আমেরিকার বিশ্ববিদ্যালয়গুলো। সর্বশেষ খবরে জানা গেছে, ক্যালিফোর্নিয়া স্টেট পলিটেকনিক ইউনিভার্সিটিতে ক্যাল পলিপোমোনার বিক্ষোভকারী শিক্ষার্থীদের একটি শিবির ভেঙে দিয়েছে পুলিশ এবং বহু বিক্ষোভকারীকে গ্রেফতার করেছে। বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র এমিলি মার্মোল এক বিবৃতিতে জানান, ক্যাম্পাসের লন থেকে অবৈধভাবে স্থাপন করা শিবিরটি সরিয়ে দিতে বলা হয়েছিল। কর্তৃপক্ষের নির্দেশ অমান্য করায় পুলিশ পদক্ষেপ নিতে বাধ্য হয়। ঠিক কতজন শিক্ষার্থীকে গ্রেফতার করা হয়েছে সেই বিষয়ে তিনি তাৎক্ষণিক কোনো তথ্য দেননি। তবে স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে, বেশ কয়েকজনকে হাতকড়া পরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এর আগে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়, ইয়েল এবং নিউ ইয়র্ক ইউনিভার্সিটির মতো খ্যাতনামা শিক্ষা প্রতিষ্ঠানেও একই ধরনের বিক্ষোভ দেখা যায়। সেখানেও গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের বিরুদ্ধে সরব হয়েছিলেন শিক্ষার্থীরা এবং অনেকেই গ্রেফতার হয়েছিলেন। শিক্ষার্থীদের দাবি, ইসরায়েলের প্রতি আমেরিকার সরকারের সমর্থন বন্ধ করতে হবে এবং বিশ্ববিদ্যালয়গুলোর উচিত ইসরায়েলি কোম্পানিগুলোতে তাদের বিনিয়োগ বাতিল করা। ক্যালিফোর্নিয়া স্টেট পলিটেকনিক ইউনিভার্সিটির ঘটনা ফের একবার আমেরিকার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে চলমান অস্থিরতা ও বিভাজনকে সামনে নিয়ে এলো। একদিকে শিক্ষার্থীদের প্রতিবাদ করার অধিকার, অন্যদিকে ক্যাম্পাসের শৃঙ্খলা বজায় রাখা, এই দুইয়ের মধ্যে ভারসাম্য রক্ষা করা কর্তৃপক্ষের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। পাকিস্তান জানিয়েছে, ভারত উত্তেজনা বাড়ালে কঠোর জবাব দেবে। পাকিস্তান জানিয়েছে যে তারা ভারতের সঙ্গে কোনো উত্তেজনা বাড়াতে চায় না, তবে ভারত যদি উত্তেজনা বৃদ্ধি করে তাহলে তারা কঠোর জবাব দেবে। বুধবার 30 এপ্রিল 2025 দেশটির উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এক সংবাদ সম্মেলনে এই হুঁশিয়ারি দেন। তিনি বলেন, ভারত পেহেলগাম হামলা নিয়ে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত আচরণ করছে, যা অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকি। বিশ্ব নেতারা সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন। পাকিস্তান প্রথমে কোনো ধরনের উত্তেজনা বাড়াবে না বা যুদ্ধ শুরু করবে না, তবে ভারত এমন কিছু করলে তারা তার জবাব দেবে। পাক মন্ত্রী আরও জানান, তারা সন্ত্রাসের শিকার। তারা কোনোভাবেই বেসামরিকদের হত্যা সমর্থন করেন না। পবিত্র কোরআনের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, একজন নিরপরাধকে হত্যা করা পুরো মানবজাতিকে হত্যার শামিল। ইসহাক দার অভিযোগ করেন, ভারত নিজেদের ব্যর্থতা ঢাকতে এবং কাশ্মীরিদের অধিকার থেকে বঞ্চিত করতে পেহেলগামের দায় পাকিস্তানের ওপর চাপাচ্ছে। 2019 সালে পুলওয়ামা হামলার পরেও ভারত একই কাজ করেছিল। অন্যদিকে পাকিস্তানের সিনেটর পালওয়াসা মোহাম্মদ জাই খান বলেছেন, অযোধ্যার নতুন বাবরি মসজিদের প্রথম ইট স্থাপন করবেন পাকিস্তানি সৈন্যরা। এই মন্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের পাল্টা হামলা, দাবি কিয়েভের। ইউক্রেন দাবি করেছে যে তারা খার্কিভ অঞ্চলের ভোবচানস্ক শহরে রাশিয়ার বিরুদ্ধে একটি সফল পাল্টা হামলা চালিয়েছে। দেশটির সামরিক বাহিনী জানিয়েছে, তাদের সেনারা রুশ সৈন্যদের হটিয়ে শহরের একটি গুরুত্বপূর্ণ অংশ পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছে। ইউক্রেনের পূর্বাঞ্চলীয় সামরিক কমান্ডের মুখপাত্র ওলেহ সিনিয়েগুবভ আজ বুধবার 30 এপ্রিল 2025 এক টেলিগ্রাম পোস্টে এই তথ্য জানান। তিনি বলেন, আমাদের সৈন্যরা ভোবচানস্কে একটি সফল পাল্টা অভিযান পরিচালনা করেছে এবং শত্রুকে শহরের কেন্দ্র থেকে বিতাড়িত করতে সক্ষম হয়েছে। তবে তিনি এই বিষয়ে বিস্তারিত তথ্য দেননি। অন্যদিকে রাশিয়া এখনও এই বিষয়ে কোনো মন্তব্য করেনি। তবে রুশপন্থী টেলিগ্রাম চ্যানেলগুলোতে ভোবচানস্কে তীব্র লড়াইয়ের খবর পাওয়া গেছে। কিছু পোস্টে রুশ সৈন্যদের পশ্চাদপসরণের কথাও বলা হয়েছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে খার্কিভ অঞ্চলে রুশ বাহিনীর হামলা জোরদার হয়েছে। ভোবচানস্ক শহরটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ, কারণ এটি রাশিয়া সীমান্তের কাছে অবস্থিত। রুশ সৈন্যরা শহরটি দখল করার চেষ্টা করছিল বলে জানা যায়। ইউক্রেনের এই দাবি যদি সত্যি হয়, তাহলে এটি তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ মনস্তাত্ত্বিক জয় হবে। দীর্ঘ এবং রক্তক্ষয়ী যুদ্ধের পর এই ধরনের পাল্টা হামলা ইউক্রেনীয় সেনাদের মনোবল বাড়াতে সাহায্য করবে। তবে পরিস্থিতি এখনও বেশ কঠিন এবং এই অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে লড়াই আরও কিছুদিন চলতে পারে বলে ধারণা করা হচ্ছে। দিল্লি বাজারে আগুন ও ভারত পাকিস্তান সম্পর্ক নিয়ে উদ্বেগ। বুধবার 30 এপ্রিল 2025 তারিখে স্থানীয় সময় আনুমানিক সকাল 8:55 নয়াদিল্লির একটি জনপ্রিয় বাজার দিল্লি হাটে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে আনতে 12টি দমকল ইঞ্জিন মোতায়েন করা হয়েছিল।
যদিও তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি, স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন যে প্রায় 25 থেকে 30টি দোকান ধ্বংস হয়ে গেছে। দিল্লি হাট তার গ্রামীণ বাজারের জন্য পরিচিত, যেখানে ভারতের বিভিন্ন প্রান্ত থেকে আসা বিক্রেতারা হস্তশিল্প ও ঐতিহ্যবাহী খাবার বিক্রি করেন। আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।